জি স্যার, আসতেছে। ওকে, তাহলে আমরা শুরু করি। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার নিউ presentation and slide or new class. The last class we discussed about the different type of waste that are produced from our poultry farm, such as layer and broiler waste. And in the last class also we discussed about the comparison of these two type of waste, their state, their status, everything, and also discuss about how to dispose this type of waste and the practices that are that practices all over the world. So I will ask one person. 10 Ashik. ID 10 জি Ashik. স্যার। Okay, can you please explain the difference between layer and broiler waste? At least 2 points. লেয়ার লেয়ার হোস্টে হচ্ছে শুধু ফিসিস ম্যাটেরিয়ালটা থাকে, আর ব্রয়লার ব্রয়লারের ক্ষেত্রে সেখানে লিটার ম্যাটেরিয়াল প্লাস ফিসিস দুটাই থাকে। Okay, next. আর আর হচ্ছে লেয়ার ম্যাটেরিয়াল হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা বেশি প্রডিউস হবে, কারণ যেহেতু শুধু ফিসিসই থাকবে। লিটার ব্রয়লার ক্ষেত্রে সেখানে তুলনামূলক কম থাকবে। Okay, so what is the appropriate method for dispose of this two type wastes? Appropriate method. What is the appropriate method? What do you suggest, বলতে পারলাম or না। what do you think, or how can you dispose this মনে হয় যে wastes? ইয়া হিসেবে ফার্টিলাইজার হিসেবে মানে আহ, স্যার বলতে পারতেছি না। Which one? Which one? স্যার ব্রয়লার ওয়াস্ট কে হচ্ছে স্যার ইনসিনারেশন করব অথবা কম্পোস্ট তৈরি করব, আর স্যার লেয়ারের ওয়াস্টের ক্ষেত্রে স্যার বায়োগ্যাস তৈরি করব। Okay, thank you. দুই ধরনের আমরা অলরেডি জানি, এবং দেয়ার মেথড অলসো দ্য ডিফারেন্ট, তাই না? দুই ধরনের, এবং এটাও দুই ধরনের। ডিসপোজ ওয়েটাও কিন্তু দুই ধরনের, দুইজনকে কিন্তু একসাথেই করা যাবে না। একজনকে আমরা বিশেষ করে যেটা সেমি সলিড টাইপের যেগুলো থাকবে সেগুলোকে উই ক্যান ইউজ ইট অ্যাজ এ সিনারেটর, সরি, অ্যাজ এ we can use it in digestion plant and produce biogas. And in case of broiler wastage, we will use it as a fertilizer by composting. তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড 5টা মেথডে মোটামুটি ভাবে কিন্তু এই ওয়াস্টেজ গুলো ডিসপোজ হয়, তাই না? সেটা আমরা আলাপ করেছিলাম। নেক্সট আমরা এটা একটু ডিটেইলস পড়বো, তার আগে একটু দেখো what are the uses. Potential uses for poultry litter as a fertilizer and soil amendment. কি কি কাজে কোথায় ইউজ করা যেতে পারে ফার্টিলাইজার হিসেবে? ক্রপ পেস্চার এন্ড হেল্যান্ডস, এই জায়গাগুলোতে আমরা কিন্তু এই পোল্ট্রি লিটারকে ইউজ করতে পারি। অ্যাজ টপ ড্রেসিং ফর লন, বল ফিল্ড, গলফ কোর্স এন্ড আদার ল্যান্ডস্কেপ, পার্টিকুলারলি প্রপারলি কম্পোস্টেড এন্ড স্ক্রিন। কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু ভ্যালুয়েবল, যেগুলো একটু সৌন্দর্যপূর্ণ, যেগুলো যত্ন বেশি নিতে হয়, সে যেমন লন হতে পারে, বল ফিল্ড, গলফ কোর্সের যে জায়গাগুলো জানো, যেগুলো খুবই মানে খুবই সুন্দর এবং খুবই মানে যত্ন নিয়ে করতে হয়। আদার ল্যান্ডস্কেপ, যেগুলো ল্যান্ডস্কেপ বা সৌন্দর্য বর্ধনকারী যে জায়গাগুলো, বা সেইখানে আমরা এটা ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো মতো কম্পোস্ট হতে হবে অ্যান্ড অলসো স্ক্রিন। এবং এখানে তোমাকে দেখা যাবে লাস্টে হয়তো আবার মানে চালুনি যে বেছে মানে কোনো ময়লা এগুলো সরিয়ে ফেলতে হবে, মানে কম্পোস্টার এমন করতে হবে যেন একদম মানে মাটির মতো সুন্দর দেখতে হয়, কোনো ধরনের
মানে অন্য কিছু এর সাথে মিশ থাকলে সেটা আমাদের ফেলে দিতে হবে। নাম্বার 3, ল্যান্ড রিক্লেমেশন, অর্থাৎ আমরা রিক্লেমেশন মানে কি কেউ বলতে পারবা? রিক্লেমেশন কেউ এর মানে বলতে পারবা? অর্থাৎ জমি পুনরুদ্ধার করা, ঠিক আছে? অর্থাৎ একটা জমি আছে বা আহ, থাকলেও সেটা হয়তো অব্যবহৃত অথবা সেটা আমাদের কাজে লাগছে না বা অনুর্বর হতে পারে, সেই জমিটাকে আবার পুনরায় ব্যবহার উপযোগী করা বা পুনরায় উদ্ধার করার জন্য করতে গেলে আমরা এটা ইউজ করতে পারি। যেমন রোড সাইড, আমরা জানি রাস্তার পাশে জায়গাগুলো কিন্তু বেশিরভাগ সময় পাথর থেকে শুরু করে নানান ধরনের ম্যাটেরিয়ালেরই থাকে, যেটা মানে অনেক যেমন ঘাসের জন্য অনেক সময় উপযোগী না, ঘাস ঘাস হওয়ার জন্য। তারপর কনস্ট্রাকশন সাইট, যেখানে কনস্ট্রাকশন সাইট গুলো দেখবে যে বালি সিমেন্ট থেকে শুরু করে অনেক ইটের খোয়া এগুলো কিন্তু পড়ে থাকে এবং এই জায়গাগুলো কিন্তু অনুর্বর হয়ে থাকে। দ্য মাইন ল্যান্ড, যেগুলো মাইন খোঁড়াখুড়ি হয় সেই জায়গাগুলো বা তার আশপাশে কয়লা থেকে মনে করো কয়লা তুলতেছে, সেই এরিয়াগুলো বা তার আশপাশের এরিয়াগুলো দেখবা যে এই ল্যান্ডটা কিন্তু আর কোনো কাজে লাগে না, ইউজ করা যায় না। তো এই সকল ল্যান্ডকে যদি পুনরুদ্ধার করতে গেলেও উই ক্যান ইউজ দিস ফার্টিলাইজার। আমরা দীর্ঘদিন এটা দিতে 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 একসময় কিন্তু উই ক্যান রিগেইন দিস ফার্টিলিটি অফ দিস ল্যান্ড, ঠিক আছে? আর একটা হয় বাইরের দেশে আর একটা কাজ করে ওরা কিন্তু, মানে এটা ফার্টিলাইজারের সাথে সম্পর্ক না, মানে রিক্লেমেশনের সাথে সম্পর্ক। যেমন ল্যান্ড রিক্লেমেশনে ওরা করে কি, সমুদ্র থেকে মনে করো যেসব দেশের 3 দিকে সমুদ্র, তাদের তো কোনো জায়গা নাই বা নতুন ল্যান্ড হওয়ার সুযোগ নাই। তারা করে কি যে সমুদ্র থেকে তোমার ল্যান্ডের এমন জায়গা, মানে কিছু জায়গা থাকে ধরো যে জায়গাগুলো একটু আঁকা বাঁকা বা একটু ভিতরে, হয়তো 2 মাথা সমুদ্রের ভিতরে ঢুকে গেছে আর ভিতরের অংশটা ল্যান্ডের ভিতরের দিকে ঢুকে একটা লেকের মতো হয়ে আছে, হ্যাঁ, অথবা ছোট একটা জলাশয়ের মতো তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে তারা, বাইরের দেশগুলো অস্ট্রেলিয়া কোরিয়া এগুলো কিন্তু, জাপান এগুলো কিন্তু এই কাজটা করে। তারা তাদের কিছু জায়গা বা তাদের যে মানচিত্রের যে জায়গা বা মানচিত্রটাকেও কিন্তু অনেক সময় তারা বাড়ায়, ল্যান্ড রিক্লেমেশন করে। তারা করে কি ওই জলাশয় বা ওই ধরনের মানে যে খাসগুলো থাকে, হ্যাঁ, সে বা জলাধার গুলো থাকে যদি সমুদ্রের সাথে, যেগুলো 2 মাথাটা অনেক সময় দেখবা যে একটু বাঁকা হয়ে মিশে আছে, মনে করো চাঁদের মতো, চাঁদের ভাঙা চাঁদ যেটা বা অর্ধেক চাঁদের মতো, বা চাঁদ ওঠার সময় যেরকম চাঁদটা থাকে বাঁকা, এরকম বা ধরো একটা অংশ হয়ে আছে একটা জমি। তো চাঁদের 2 মাথা যেমন দেখবা কাছাকাছি থাকে, তো ওই ওই ধরনের মাথাগুলো তারা করে কি আস্তে আস্তে করে দীর্ঘ সময় ধরে, ধরো 5 10 15 20 বছর পর্যন্ত অনেক সময় টাইম, মানে তারা প্ল্যান করে ওই মাথা দুইটা আস্তে 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 করে ভরাট করে ফেলে, মাথা দুইটা থেকে আস্তে আস্তে বাদ দিয়ে ফেলে, মাথা দুইটা আস্তে আস্তে মনে করো লাগিয়ে ফেলে। লাগানোর ফলে এক সময় দেখা গেল যে ওই জায়গাটা 2 মাথা আটকে গেলে ভিতরে জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে থাকলো, বা আস্তে আস্তে সেখান থেকে পানিটা চলে যায় এবং এক সময় ওই জায়গাটা কিন্তু মানে আহ, পানি চলে গেলে মাটিটা জেগে ওঠে এবং মাটিটা তখন তারা চাষাবাদ সহ নানান ধরনের কাজে কিন্তু ওই জায়গাটাকে ইউজ করে। অর্থাৎ জায়গাটা তারা নতুন ভাবে মানে মানচিত্রে তারা যোগ করে। এই কাজগুলো কিন্তু বিদেশে হয়, এটাকে বলে ল্যান্ড রিক্লেমেশন। এটা একটা মনে থাকবে। জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে প্লান্টেশন ফরেস্ট্রি। এটা তো জানি আমরা, ফরেস্ট্রি বা বড় বড় গাছ লাগানো বা প্লান্টেশনের সময় আমাদের এগুলো ফার্টিলাইজার হিসেবে কাজ করে। পোল্ট্রি লিটার contains a considerable amount of organic matter due to the manure and bedding material. Litter can also have an impact on soil pH and liming due to varying amount of calcium carbonate in poultry feed. মানে শুধু জি করে তা না, এটা কিন্তু অর্গানিক ম্যাটার অনেক সময় এতে অনেক কিছু ক্যারি করে, হ্যাঁ। বিশেষ করে লিটারে আমরা যখন আমাদের, যেহেতু আমাদের পোলট্রি রেশনে আমরা কিন্তু লাইমস্টোন ইউজ করি ক্যালসিয়াম সোর্স হিসাবে, ডিসিপি ইউজ করি, এটা তোমরা জানো। তো সেগুলোর ইউজের কারণে সেগুলো কিন্তু কিছু অংশ চলে আসে তোমার লিটার থেকে, সেটা অনেক সময় সয়েলে চলে যায় এবং সয়েলের পিএইচ এবং লাইমিং এর উপরেও কিন্তু এটা একটা ইম্প্যাক্ট
ফেলে। Let's see the actual scenario in Bangladesh condition. Poultry waste management in Bangladesh in recent years becomes so critical that many efforts are underway to solve the problem in a cost-effective manner. The following existing disposal methods have been identified. In Bangladesh context, we identified several methods for dispose of poultry wastes, such as dumping on low ground in and around the poultry farm. This is the very common practice and very bad practice also, to dumping your wastes in low ground in and around, inside your farm or around your farm, just as it is. No processing, no further treatment. Just throw it inside your farm on a corner or around your poultry farm or outside the poultry farm. Sold to farmers as fertilizer. This is also a popular way. Sold up as fish feed. Sometimes some farmer buy this type of fertilizer wastage, and especially layer wastage, and throw it to their fish farm for fish feeding. Sold up as cooking fuel. This is also practiced in our local area. Sold up to compost manufacturer. Sometimes some manufacturer company they buy your manure and they produce compost fertilizer. Use in digesters, and this is very new and promising sector, to use this wastage in the digester to produce electricity and biogas and also electricity. So there are 6 methods normally we saw in Bangladesh to dispose of our poultry wastage. বুঝতে পারছো? Okay, let us see the major environmental impact on existing poultry waste disposal practice. First one, the dumping on low ground in and around the poultry farm. This is very common practice, already we told. And the major environmental impact of this method are problems with odor, very bad odor, water contamination and insects or vermin. এটা কিন্তু খুবই কমন আমাদের প্র্যাকটিস, এবং আমরা জানি যে এটা নরমালি করে কি ওয়াস্টেজটা নিয়ে ফার্মের যে কোনো একটা সাইডে ফেলে দেয়, অথবা ফার্মের বাইরে যে কোনো একটা নিচু জায়গা বা অন্যের জমির মধ্যে অনেক সময় এগুলো কিন্তু ফেলে দিয়ে আসে। And the problem is with very bad odor. যখন খোলা থাকবে তখন সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে। And water contamination, আশপাশে যত ওয়াটার বডিজ থাকবে, ওয়াটারের কোনো সোর্স থাকলে সেগুলো কিন্তু কন্টামিনেশন হয়ে যেতে পারে। লাস্টলি দ্য ইনসেক্টস অ্যান্ড ভার্মিন, এবং সেখানে পোকামাকড় হতে পারে, মাছি হতে পারে, নানান ধরনের। Practice should be discouraged. This type of practice, we must stop this type of practice. Number 2, dumping on heap pile and allow them to compost. এটা আমাদের আরেকটা প্র্যাকটিস চলে অনেক সময়, একটু ভালো আরেকটু উচ্চ পর্যায়ের যারা করে, যেটা একটা জায়গায় স্তূপ করে রাখে এবং সেটা স্তূপ করে রেখে সেখানে কম্পোস্ট হওয়ার জন্য সময় দেয়, যে যতদিন হয় কম্পোস্ট হতে থাক, তারপরে তারা সেটা সেখান থেকে বিক্রি করে ফেলে। কিন্তু সেখানেও কিন্তু অর্ডার হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে, ইনসেক্ট ভার্মিন হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এক জায়গায় স্তূপ করে রেখেছে। আগেরটা এলোমেলো করে রাখতো, বিভিন্ন জায়গায় কোনো গুরুত্ব না দিয়ে, এখানেও গুরুত্ব দিয়ে রাখে, কিন্তু অনেক সময় দেখা যায় খোলা রাখে বা এক জায়গায় স্তূপ করে রেখে দিয়েই সেরে গেল। সো the problems are the same. এখানে আমরা যেটা করতে পারি, মিটিগেশন মেজারে প্রপার কম্পোস্টিং টেকনিক শুড বি টট টু দ্য ফার্মারদের উই শুড টট দ্য প্রপার কম্পোস্টিং টেকনিক, যে এইভাবে আপনি যদি কম্পোস্ট করেন তাহলে আপনার এখানে কিন্তু
অর্ডার হবে না, বা এই যে পানির যে ওয়াটার পলিউশন হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং পরিবেশটাও সুন্দর থাকবে। সেই টেকনিকটা তাদেরকে আমাদের বলতে হবে বা শিখাইতে হবে, জানাইতে হবে। নাম্বার 3, সোল্ড আপ অ্যাজ ফিশ ফিড। কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে নিয়ে তারা পুকুরে ইউজ করতেছে, সেটাও কিন্তু খুবই খারাপ আসলে। এখানে ওয়াটার পলিউশন হওয়ার সম্ভাবনা 100%, অ্যান্ড ওভার ফার্টিলাইজেশন। ওয়াটার পলিউশন তো হচ্ছে পুকুরের, প্লাস ওভার ফার্টিলাইজেশন হয়ে যাচ্ছে। তুমি আজকেও দিচ্ছ, কালকে দিচ্ছ, মানে তোমার মতো করে তুমি দিচ্ছ, কিন্তু পুকুরের যে ফার্টিলাইজেশন, পুকুরের কতটুকু ফার্টিলাইজার দরকার সেটার চেয়ে কিন্তু ওভার হয়ে যাচ্ছে, যেটা প্রবলেম তৈরি করছে। বিশেষ করে দেখো, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা বিওডি বলে, টেস্টিং অ্যান্ড কন্ট্রোল ডিসচার্জ শুড বি প্র্যাকটিস। এটার জন্য আমাদেরকে যদি, যেটা কি পুকুরের পানিটা নষ্ট হয়ে গেছে কিনা, পুকুরের পানিতে পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা, এগুলো কিন্তু আমাদের টেস্ট করে দেখতে হবে যে সেটার পরিমাণটা কি আছে। এবং কন্ট্রোল ডিসচার্জ শুড বি প্র্যাকটিস। এবং তোমাকে এই পুকুরের যত্র ফেলা, এখন তো একেবারে এটার উপরেও নিষেধাজ্ঞা আছে যে পুকুরে পোল্ট্রি ওয়াস্টেজ ফেলা যাবে না। সেটা পলিউশনের সাথে রোগ ব্যাধিও কিন্তু ছড়ানোর একটা বড় ওয়ে। সোল্ড আপ অ্যাজ কুকিং ফুয়েল, যেটা আমরা জানি অনেক সময় যে এই যে দেখবা যে বিশেষ করে ক্যাটেলের আমাদের গোবর দিয়ে কিন্তু এই কাজটা হয়। গোবরের দিয়ে তাই না, ওই যে গ্রামে দেখবা যে ঘুটে বানায় না কি বানায়, যেটা দিয়ে যে রান্না করার কাজে লাগায়। আর শহরে অনেক সময় করে কি, বিশেষ করে ব্রয়লারের বা এই যে আমাদের লিটার যুক্ত যেটা ওয়াস্টেজ, সেইটাকে দিয়ে বা সেটা দিয়েও কিন্তু অনেক সময় শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। যেটা বলছে কি, দেখো, ইনডোর এয়ার পলিউশন, এবং এগুলো ইউজ করাতে দেখা যায় প্রচুর এয়ার পলিউশনে প্রচুর ধোঁয়া হবে, কালো ধোঁয়া, এবং সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। তো if we use this, we must we use adequate ventilation in your room। যে রুমে বা যে রান্নাঘরে আমরা ইউজ করবো, সেখানে পর্যাপ্ত যদি ভেন্টিলেশন তোমাকে কিন্তু রাখতে হবে ইনিশিয়ালি, যদি তুমি এটা ইউজ করো। তা নাহলে কিন্তু it will badly impact on your health. Sold up to compost manufacturers, sometime are very minimal, only slight problem during transportation. We can use it as a transport, especially when we buy it in a manufacturer. They carry it from your farm by their way বা by their vehicle। সেখানে বলছে মিনিমাল অনলি স্লাইড প্রবলেম ডিউরিং ট্রান্সপোর্টেশন। তো ট্রান্সপোর্টেশনের সময় সেখানে হয়তো কিছুটা প্রবলেম হতে পারে, এছাড়া অন্য কোনো প্রবলেম নাই। মিটিগেশন বলছে ইউজ অফ কভার ট্রাক টু মিনিমাইজ অডর অ্যান্ড স্পাইলেজ। আমরা যখন যদি ফার্ম থেকে তারা নিয়ে যায় বা তাদের যে ভেহিকেল দিয়ে নিতে হবে, সে ভেহিকেলটা যদি খোলা থাকে, ফর ওপেন থাকে, তাহলে সেখান থেকে কিন্তু গন্ধ ছড়াবে এবং স্পাইলেজ হবে। সেখান থেকে দেখবে যে পড়তে যাচ্ছে, পানি পড়ে, ময়লা পড়ে, যেটা মানে রাস্তাঘাট নষ্ট করে দেয়। তো সেখানে আমরা যদি কাভার্ড ট্রাক ইউজ করতে পারি বা কাভার্ড ভ্যান ইউজ করতে পারি, তাহলে এটা কিন্তু আমরা মিটিগেশন করতে পারবো। তোমরা ইসে দেখছো না, সিটি কর্পোরেশনের ময়লা নেওয়ারই দেখছো? সিটি কর্পোরেশন যে ময়লা নেয়, এটা দেখছো কখনো রাস্তা দিয়ে ট্রাকে করে? জি স্যার, দেখছি। স্বর্ণা দেখছো? স্বর্ণা H41, স্বর্ণা কি ঘুমাচ্ছে নাকি? 42 হেম নাকি হেমি? স্যার আসসালামু আলাইকুম। কি তোমার নাম কি? হিমি? স্যার হিমি। জি স্যার। HEME, এটা তো হিমি। HIMI হলে মানে সুন্দর লাগতো, বোঝা যেত। আচ্ছা, নিয়ে তুমি দেখছো এটা জি স্যার। যে সিটি কর্পোরেশনের যে ময়লা নিয়ে যায় কিভাবে নেয়? স্যার যে সব ময়লা হচ্ছে রাতের বেলা ট্রাকের মধ্যে নিয়ে একবারে নিয়ে যায় কি? কখনো ওই ট্রাকের পাশে পড়ছো বা যাওয়ার পথে রিক্সায় বা ধরো অটোতে যাচ্ছ, পাশ দিয়ে এরকম ট্রাকটা জি যাচ্ছে, স্যার ট্রাক পড়ছি। যানজটে
তুমিও দাঁড়ায় আছো, পাশে ট্রাকও দাঁড়ায় আছে, তখনকার অবস্থা কি? স্যার খুবই খারাপ অবস্থা, খুবই দুর্গন্ধ ধরো রিক্সা থাকে। যাচ্ছ, পাশ দিয়ে ট্রাক যাচ্ছে, আর ট্রাক যখন খোলা থাকবে দেখবা যে ওখান থেকে পানি পড়তেছে, অথবা ময়লা কিছুটা হঠাৎ করে ছিটকে এসে তোমার গায়ে পড়লো। এই ধরনের ঘটনা জি কিন্তু স্যার। প্রায় অনেকেরই হয়তো ঘটে, তাই না? জি তো স্যার। যে জি ওয়েতে স্যার। তারা নেয়, আসলে দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। নর্মালি শুড উই উইল ইউজ দ্য কভার ট্রাক। যদি এটা কভার ভ্যানে হয়, কভার ট্রাকে হয়, তাহলে কিন্তু এই এই অর্ডার বা স্পয়েলেজটা কিন্তু কম হবে। ইদানিং দেখলাম একটা দুটো ট্রাক মনে হয় নিয়ে আসছে ময়মনসিংহে, জাপানিজদের সহায়তা, জাপানিজরা কিছু ট্রাক দিয়েছিল এরকম, যেগুলো এই যেরকম কাভার্ড করা, মানে ঢাকা, ময়লাটা অটোমেটিক উঠায় নিয়ে মানে ওটার ভিতরে চলে যাবে, বাইরে থেকে আর দেখা যাবে না। তো এগুলো নর্মালি আমরা প্র্যাকটিস করি না, না করাতে কিন্তু এই ময়লা দুর্গন্ধ এরকম পড়ে থাকে। নাম্বার 6 দেখো, ইউজ ইন ডাইজেস্টার, যেটা আমরা আগে বলছিলাম যে উই ক্যান ইউজ ইট ইন ডাইজেস্টার। তবে এগুলো তাও এখন অত পপুলার না, বা অত বেশি পরিমাণে কিন্তু ইয়ে হয় না। মিনিমাল ওয়ানলি স্লাইড প্রবলেম ডিউরিং, সরি, মিনিমাল বাট ওয়ানলি ফল হ্যান্ডলিং মেজার আর অ্যাডপ্টেড। অনেকেরই হয়তো ফার্মে, বড় ফার্ম গুলা তারা হয়তো কিছুটা করছে, কিন্তু ছোট ফার্ম গুলো তো আসলে বায়োগ্যাস করে বা বায়োগ্যাসের জন্য যে খরচ করে যে পরিমাণ ওয়াস্টেজ হবে সেটা দিয়ে করে, তাদের পোষা লাভ হবে কিনা, পোষাবে কিনা, সেটাও একটা কোশ্চেন। প্রপার হ্যান্ডলিং ইন অল স্টেজেস অফ অপারেশন, অর্থাৎ এই প্রসেসটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এখানে কিন্তু অনেকগুলো ধাপ থাকে, অনেকগুলো ওয়ে থাকে, সেগুলো প্রপারলি আমাদের কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা দেখো, কম্পোস্টিং অফ পোল্ট্রি ওয়াশ টু প্রডিউস ফার্টিলাইজার দ্যাট রিপ্লেস কেমিক্যাল ফার্টিলাইজার। অর্থাৎ এখানে আমরা বলছি যে পোলট্রির যে কম্পোস্টিং বা ফার্টিলাইজারটা, সেটা আমরা কেমিক্যাল ফার্টিলাইজারকে কিন্তু রিপ্লেস করতে পারি। সেটার সুবিধাগুলো দেখো, বলছে composting is undoubtedly the best option for the disposal of poultry litter. The following are the principal reasons why composting rather than digestion or incineration is the preferred option for poultry litter. আমরা পোলট্রি অনেকগুলো ওয়ে দেখছিলাম যে ডিসপোজের, তার মধ্যে কম্পোস্টিং ছিল একটা ইম্পর্টেন্ট, এছাড়াও ছিল ইনসিনারেশন বা ডাইজেশন একটা ইম্পর্টেন্ট ছিল। তো সেটা বলছে যে কম্পোস্টিংটা আমাদের কেন আমরা মানে বেশি প্রিফার করব, বা কম্পোস্টিংটা কেন উপযোগী লিটারের জন্য। দ্য ম্যাটেরিয়ালস at the time of discharge from the shed undergo some composting. অর্থাৎ আমরা জানি যে ব্রয়লারটা আমাদের প্রায় 30 থেকে 35 দিন কিন্তু থাকে ব্রয়লার। তো সেই টাইমটা কিন্তু পুরো টাইমটাই কিন্তু লিটারটা ফার্মে থাকে, এবং এই 30-35 দিন থাকাতে এটা অলরেডি আন্ডারগান সাম কম্পোস্টিং, মানে 30-35 দিনে যেগুলো প্রথম থেকে পড়তেছে, থাকতে থাকতে কিন্তু কিছুটা কম্পোস্টিং ভিতরে হয়েই থাকে তারা। ওকে, আরেকটা দেখো, দি বায়োগ্যাস পটেনশিয়াল অফ পোল্ট্রি লিটার ইজ 1/3 অফ পোল্ট্রি ম্যানিউর। ঠিক আছে, বিশেষ করে পোল্ট্রি লিটারে বা ব্রয়লারের যে আমরা লিটারটা ইউজ করি বা ওয়াস্টেজটা পাই, সেটা থেকে, সেটা দিয়ে আবার যদি আমরা বায়োগ্যাস করতে গেলে, সেটা কিন্তু পোল্ট্রি ম্যানিউর বা ওই যে লেয়ারের যে ওয়াস্টেজ, সেটা থেকে যতটুকু পাবো তার 1/3 হয়তো আমরা পেতে পারি। হ্যান্ডলিং দ্য বেডিং ম্যাটেরিয়াল, রাইস হাস্ক অর সডাস্ট in the liquid slurry poses a lot of problem and the digester requires periodic cleaning. অর্থাৎ এই বেডিং ম্যাটেরিয়াল যুক্ত যে আমাদের ওয়াস্টেজ, এটা যদি আমরা ডাইজেস্টার ইউজ করি, ধরো বায়োগ্যাসের জন্য ইউজ করলাম, তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমার বায়োগ্যাস যতটুকু হবে তার চেয়ে বেশি হবে স্লারি বলে। স্লারি স্লারি কথাটা শুনছো তো নাকি? অর্থাৎ বায়োগ্যাস তৈরি হওয়ার পরে যে অবশিষ্টাংশটা থেকে যায় ওই যে ডাইজেস্টারে,
সেটাকে বলে স্লারি। তো যেহেতু এখানে রাইস হাস্ক এবং সডাস যুক্ত থাকে, তো এটা তো মনে করো এগুলো তো পুরাটাই আসলে ফাইনালি থেকে যায়, ঠিক আছে। এবং এটা কিন্তু ডাইজেস্টার থেকে পরিষ্কার করা, ক্লিনিং করা মানে প্রবলেম এবং কস্ট এফেক্টিভ। ইভেন দো দ্য ইনসাইনেশন অপশন of liter heat content is very attractive, it is not an economical viable option. আবার যদি আমরা এটা নিয়ে পোড়াতে যাই, তো সেইখানে যে পরিমাণ আমাদের খরচ হবে, যে পরিমাণ সেইখান থেকে আমরা মানে ফিডব্যাক পাওয়ার চিন্তা করব, সেটা কিন্তু ইকোনমিক্যালি ভাইবেল হবে না আসলে, ঠিক আছে। তো এডিটিং বা কম্পোস্টিং এ যেতে হবে, বিশেষ করে ডাইজেশন বা ইনসিনারেশনে না করে, স্পেশালি ফর দ্য broiler litter or broiler wastage. Composted poultry litter through NPK balancing can be converted into a cropland fertilizer that displaces chemical fertilizer. আর আমরা যখন কম্পোস্টিং করব তখন কিন্তু নাইট্রোজেন ফসফরাস এবং নাইট্রোজেন ফসফরাস এনপিকে কেতে কি হয়? পটাশিয়াম। পটাশিয়াম। এনপিকে বলে। এটা বিশেষ করে সয়েলের জন্য, এটা কিন্তু মানে আমাদের পোল্ট্রিজেশনের জন্য না, সয়েলের জন্য কিন্তু এই তিনটা নিউট্রিয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সয়েলের জন্য, ঠিক আছে। তো আমরা যখন কম্পোস্টিং করব, কম্পোস্টের সময়ও কিন্তু এইগুলো কিন্তু ব্যালেন্স করা যায়। সেটা টেকনিক আছে যে তোমার কম্পোস্টারে যদি এটা মানে কম্পোস্টিং ম্যাটেরিয়ালে যদি মনে হয় যে ঘাটতি থাকে, তাহলে এটা আমরা ব্যালেন্স করে আমরা ইউজ করতে পারি ফার্টিলাইজার হিসেবে, এবং সেটা আমাদের কেমিক্যাল উই ক্যান রিপ্লেস ইট ফ্রম আওয়ার কেমিক্যাল ফার্টিলাইজার। তার মানে আমরা যেটা এটা থেকে বুঝলাম যে লিস্ট আমাদের বিশেষ করে ব্রয়লারের যে ওয়াস্টেজ গুলো আছে সেটাকে আমরা ইনসিনারেশন বা ডাইজেশন বায়োগ্যাস করলে আমাদের ইকোনমিক্যালি সেটা ভায়াবল হবে না, পরিবেশের জন্য ভায়াবল হবে না। সেটা আমাদেরকে ফার্টিলাইজারে যেতে হবে এবং কম্পোস্টিং করে। আর লেয়ারেরটা যদি আমরা ইউজ করতে চাই, লেয়ারেরটা আমরা উই ক্যান ইউজ ইট অ্যাজ এ ইন দ্য ডাইজেস্টার অ্যাজ এ ফর মেকিং বায়োগ্যাস। সেখানে আমরা হয়তো সেটা ইউজ করতে পারি। ওকে, এখন দেখো আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে যে ওটা তো গেল আমাদের ওয়াস্টেজের মধ্যে, একটা গেল লিটার, ডিফারেন্ট টাইপস অফ ওয়াস্টেজ, আমাদের লিটার ম্যাটেরিয়াল বা ড্রপিংস গুলো, পোল্ট্রি ড্রপিংস। এখন যদি আমরা মনে করো ডিসপোজাল অফ ডেড বার্ডস, এটা কিন্তু পোল্ট্রি ফার্ম থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে পোল্ট্রি ফার্মে কিন্তু প্রায় বিভিন্ন কারণে মুরগি মারা যেতে পারে, অসুস্থ হতে পারে, রোগাক্রান্ত হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে কিন্তু মুরগি মারা যায়। তো মারা যাওয়ার কারণে সেখানে কিন্তু মারা যাওয়ার কারণে কিন্তু সেখান থেকে আমাদের সেগুলো ডিসপোজ করার প্রয়োজন হয়। তো প্রয়োজন হলে আমরা কয়েকটা ভাবে কিন্তু সেই বার্ড গুলোকে ডিসপোজ করতে পারি। দেখো, দ্য ইমিডিয়েট বার্নিং অর বার্ডিং অফ ডেড বার্ডস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এ good disease prevention program. One should never leave dead birds in the pen, feed rooms or around the poultry houses. অর্থাৎ একটা বার্ড যদি মারা যায়, আমাদের ইমিডিয়েটলি সেটাকে হয় পুড়িয়ে ফেলতে হবে অথবা বার্নিং করতে হবে, মাটির নিচে চাপা দিতে হবে। অ্যান্ড নেভার লিভ ডেড বার্ডস ইন ইউর পেন, ফুড রুম অ্যারাউন্ড দ্য পোল্ট্রি হাউস। এবং কখনোই তোমার মুরগি মারা গেলে সেটাকে তুমি রুমে রেখে আসলা, অথবা তোমার রুম থেকে বের করে বাইরে এনে খাবারের রুমের সামনে রাখলা, অথবা পোল্ট্রি ফার্মের পাশে ফেলে দেওয়া। এই তিন ভাবে আমরা সাধারণত অনেক সময় দেখবো ফার্মাররা সেটা রেখে দেয়। So we never use this type of we never practice this because this cause a serious problem, or this is a very bad habit, this give a very bad impact on your poultry farm and is a very threat for your biosecurity also.
Dead birds act as a source of disease that can be spreaded by rat, mice, dog, cat, fleas, beetle, mosquitoes, free-flying birds, and insects that may act as carriers of the diseases. অর্থাৎ যেটা তুমি যে ফেলে রাখো সেটা ডিজিজের সোর্স হিসাবে কাজ করবে, অ্যান্ড দেন এটা ইঁদুর, আর ইঁদুর থেকে শুরু করে বিড়াল, কুকুর, ক্যাট, ফ্লিস, বিটল, মানে সবকিছুতেই কিন্তু সেটা সবকিছুর জন্যই সেটা প্রবলেম তৈরি করবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট আর একটা প্র্যাকটিস যেটা আমরা বলছিলাম যে আমরা মেথডের মধ্যে আমরা যেটা একটা বলেছি যে ইনসিনারেশন ইজ one of the important factor, especially in the developed country. This is not vastly used in our country, very few, but this is also a popular way to dispose your wastage. In case of incineration, a good incinerator is probably the best means of disposal, especially in an area where there is poor soil drainage or a danger of contamination of the water supply. অর্থাৎ এমন এক জায়গায় তুমি থাকো যেখানে সয়েল ড্রেনেজ অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ, হয়তো সেখানে পানি জমে থাকে স্যাঁতসেঁতে বা লো ল্যান্ড, এবং ডেঞ্জার অফ কন্টামিনেশন অফ দ্য ওয়াটার সাপ্লাই, এবং যেখানে ওই তোমার যে ওয়াটার সাপ্লাই গুলো থাকবে আশপাশে সেগুলো কন্টামিনেশন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এরকম জায়গাগুলোর জন্য ইনসিনারেশন ইউজ করাটা বেটার। যখন আমরা ইনসিনারেটর তৈরি করব, ইনসিনারেটর চিন্তা করব বা ইনসিনারেটর বানাবো বা তৈরি করব, তখন আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট অন দ্য ক্যাপাসিটি, চুজ এ ইউনিট লার্জ এনাফ হুইচ উইল টেক কেয়ার অফ এক্সপানশন নিড ফর দ্য ফিউচার। তাই কথা বলে কে? ইরফান, ইরফান কি বারবার তুমি মানে ভিডিও খুলতেছো বন্ধ করতেছো কেন? যখন ইনসিনারেশন করবা একটা জায়গা চুজ করতে হবে তোমাকে, বা ইউনিট চুজ করতে হবে যেটা মোটামুটি বড় থাকবে এবং হুইচ উইল টেক কেয়ার অফ এক্সপানশন নিড ফর দ্য ফিউচার। ভবিষ্যতে হয়তো তুমি আজকের জন্য একটা তৈরি করলা, কিন্তু ভবিষ্যতে যেন সেটাকে আরো যদি প্রয়োজন হয় তোমাকে যেন আরো এক্সপানশন করতে পারো, বাড়াতে পারো, সেই ধরনের স্পেস বা জায়গা তোমাকে কিন্তু নিয়ে তারপরে সেটা তৈরি করার চিন্তা করতে হবে। কস্ট অফ অপারেশন, অপারেশন কস্ট আমাদের চিন্তা করতে হবে। ডিজাইন আর ইনসিনারেটর হুইচ উইল বি কস্ট ইফেক্টিভ, অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট, কারণ ইনসিনারেশন তৈরি করতে আমাদের অনেক খরচ হবে, তো সেখানে সেটা যেন আমাদের কস্ট ইফেক্টিভ হয়, অর্থাৎ আমরা যে যতটুকু ইউজ করবো বা যেভাবে ইউজ করবো সেই তুলনা সেটা যেন আমাদের মানে ক্ষতি না হয় বা লস না হয়। আচ্ছা, এরপর দেখো স্টার্ডিনেস, অর্থাৎ যেটা বলছে কি দেখো, মেক ইউজ অফ স্পেশাল লং লাস্টিং ফায়ার ব্রিক্স, অর্থাৎ এটার স্থায়িত্ব, হ্যাঁ এটার স্থায়িত্ব কত কেমন হবে সেটা নির্ভর করবে তুমি কি ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতেছো। এখানে বলছে যে স্পেশালি লং লাস্টিং ফায়ার ব্রিক, যেগুলো একদম ধরো ভালো মানের যদি তুমি ফায়ার ব্রিক্স ইউজ করো, ভালো মানের ইট দাও যেটা একদম পোড়ানো, ভালো মতো পোড়ানো থাকবে, এক নম্বর ইট বা একদম আরো হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল যদি ইউজ করা হয় তাহলে সেটা কিন্তু লংজিভিটিটা বেড়ে যাবে। অটোমেটিক কন্ট্রোল, তোমার যদি অটোমেটিক কন্ট্রোল সিস্টেম থাকে তাহলে কিন্তু সেভ ইউ ফুয়েল কস্ট, তোমার কিন্তু ফুয়েল কস্টটা কমে যাবে। তো যখন অটোমেটিক্যালি যতটুকু লাগবে সে ইউজ করার পরে অটোমেটিক যদি বন্ধ হয়ে যাবে, তাহলে নিজে ইউজ করতে গেলে বা তুমি লেবার দিয়ে কাজ করাতে গেলে দেখবে অনেক সময় যতটুকু ফুয়েল লাগার কথা তার চেয়ে অনেক সময় বেশি লেগে যেতে পারে। লোকেশন is very important. Locate the incinerator at a place where it will be handy to use but downwind from residences. অর্থাৎ লোকেশনটা
এমন জায়গা হতে হবে যেখানে যে তোমার ইনসিনারেশন থেকে মানে বায়ু প্রবাহটা তোমাকে খেয়াল করতে হবে, উইন্ডিটা, অর্থাৎ তোমার থেকে যে গ্যাসটা বা ধোঁয়া বেরোবে বা তোমার থেকে যে পলিউটেড ম্যাটেরিয়ালস বেরোবে এটা যেন তোমার ফার্ম থেকে কোনো রেসিডেন্সের দিকে না যায়। আর বাতাসটা হতে হবে ধরো রেসিডেন্স বা অন্য ওই এরিয়া থেকে উল্টা দিকে বা তোমার ফার্মের দিকে আসলো, ফার্ম থেকে তোমারটা অন্য দিকে মাঠের মধ্যে বা খোলা জায়গায় ওই দিক দিয়ে চলে গেল। অর্থাৎ তুমি এখানে বসে পোড়াবা আর দেখা যাবে টোটাল ধোঁয়া গন্ধ ওই আশপাশে এলাকাবাসীর মনে করো ঘরে ঘরে ঢুকে যাবে। তাহলে কিন্তু তোমার কয়েকদিন পরে দেখবা যে তোমার ইনসিনারেটর তো দূরের কথা, তোমার ফার্মের ওখান থেকে উঠাই দিবে তারা, যে ভাই কি পোড়াচ্ছেন, গন্ধে টেকা দেয় না। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না, মনে করি আমার জায়গায় আমি করতেছি, আমার জিনিস আমি পোড়াবো, কার কি আসে যায়। কিন্তু এটা যে পাবলিকলি বা পিপলের জন্য বা আদার্স রেসিডেন্স রেসিডেন্সিয়াল রেসিডেন্সের জন্য যে প্রবলেম, সোশ্যাল একটা যে বিগ প্রবলেম, এটা কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না। তো সেইভাবে আমাদের এটাও চিন্তা করতে হবে যে বাতাসের প্রবাহটা যেন উল্টা দিকে হয়, অর্থাৎ রেসিডেন্সের দিকে না হয়, উল্টা দিকে হয়। নেক্সটে দেখো একটা জিনিস আছে আফটার বার্নার বলে, যেটা ইনসার্টার উইথ অ্যান আফটার বার্নার অ্যাটাচ শুড বি ইউজ টু রিডিউস পসিবল এয়ার পলিউশন। আফটার বার্নার হচ্ছে যে অনেক ওই যে আমাদের চিমনি থাকে উপরে, দেখবা যে অনেক সময় মানে ইট ভাটাতেও যেতে দেখবে যে ইট ভাটার উপরে কিন্তু চিমনি থাকে বিশাল, ইনসিনারেটর উপরেও কিন্তু আমাদের এরকম চিমনি থাকে, এবং সেখানে আফটার বার্নার বলে একটা জিনিস আছে, যেটা ওখানে যদি আমরা ইউজ করি তাহলে সেটা ওই যে এয়ার পলিউশনটাকে কিন্তু অনেকটা রিডিউস করে, অর্থাৎ যে কালো ধোঁয়া বা কালো ধোঁয়াটা ওখান থেকে বের হয় সেটাকে অনেকটা পিউরিফাইড করে তারপরে কিন্তু সে ওখান থেকে বের করে দেয়। তাহলে একটা ইনসিনারেটর তৈরি করার সময় আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো বেশ মাথায় রাখতে হবে। ইম্পর্টেন্ট পয়েন্ট কি দেখো এখানে, when operating an incinerator be sure that birds are completely burned into white ash। তুমি যতই বানাও, যেভাবেই বানাও, যত কম খরচ করো বা বেশি খরচ করো, কিন্তু তোমার যদি যে বার্ডটা তুমি ইনসিনারেশন করবা, এই বার্ডটা যদি ভালো মতো না পড়ে বা পুড়ে একদম অ্যাশ হয়ে যেতে হবে, সাদা অ্যাশ, অর্থাৎ একদম পাউডারের মতো হয়ে যেতে হবে। বেশিরভাগ সময় দেখা যাবে যে তুমি হয়তো পোড়াইলা, সবই পুড়ে গেল, পরে ওই যে অ্যাশ বা ছাই খুঁজতে গেলে ভিতরে দেখবা হাড় গোড় এটা সেটা অনেক সময় থাকে, অর্ধেক পোড়া থাকতে পারে। তো সেটা থাকলে কিন্তু এটা তোমার কমপ্লিটলি ইনসিনারেশন হলো না। অর্থাৎ এখানে মেনলি আমরা বার্ড গুলোকে যদি পোড়াবো, যে যারা আমাদের ডিজিজেরও তো একটা সোর্স, তাই না? তো আমাদের কমপ্লিটলি বার্ন করতে হবে এবং সেটা যেন টার্ন ইনটু এ হোয়াইট অ্যাশ। নেক্সট এটা দেখো যে ডিসপোজাল পিট, যেটা আমরা বলছিলাম যে বারিং করে বা মাটির নিচে আমরা চাপা দিতে পারি, সেটা হচ্ছে নর্মালি খুঁড়ে দেওয়া যায়, আর একটা হচ্ছে ডিসপোজাল পিট করে আমরা সেখানে কিন্তু আমরা বার্ড গুলোকে আমরা ডিসপোজ করতে পারি। এটা হচ্ছে লেস ডিজায়ারেবল বাট অ্যাকসেপ্টেবল মেথড অফ ডেড বার্ড ডিসপোজাল ইজ থ্রু দ্য ইউজ অফ অ্যান অ্যাডিকুয়েট ডিজাইন অ্যান্ড টাইটলি কভার্ড ডিসপোজাল পিট। যেহেতু আমাদের ইনসিনারেটর ফ্যাসিলিটি বা আমাদের দেশে নাই বা খুবই কম এবং কস্টিংটা অনেক বেশি হওয়ার কারণে ডিসপোজাল পিটটাই আমাদের দেশে সবচেয়ে বেশি পপুলার, যদিও এটা লেস ডিজায়ারেবল বা এটা ওইটার মতো অতটাই হবে না, কিন্তু অ্যাকসেপ্টেবল মেথড। যদি আমরা এডুকেট ডিজাইন করতে পারি এবং টাইটলি যদি আমরা কভার করতে পারি ডিসপোজাল পিটটা, তাহলে কিন্তু এটা আমাদের ভালো মেথড হতে পারে। দিস সেভ লেবার এট এ টাইম ইট ইজ আননেসেসারি টু ডিগ এ হোল অর স্টার্ট এ ফায়ার ইচ টাইম এ বার্ড ডাইস। এটা সুবিধা হচ্ছে যে এখানে লেবার সেভ হবে এবং আননেসেসারি মানে একবার বার্ড মূল্য কিছু তুমি গর্ত খুললা, আবার চাপা দিলা, আবার কালকে আবার কয়েকটা মূল্য আবার চাপা দিলা, অথবা পোড়ায় ফেললা একটা একটা করে নিয়ে, মানে এই ধরনের বারবার এটার পিছিয়ে সময় দিতে হবে না তোমার, একবারেই তুমি একটা ডিসপোজাল করে ফেললে সেটা কিন্তু হয়ে যাবে। ডগস আর রোডেন্ট ক্যান নট ডি বার্ডস
খেয়াল রাখতে হবে যে ডগ এবং রোডেন্ট যেন এখানে করতে না পারে, খুঁড়তে না পারে, সেই ধরনের ম্যাটেরিয়ালস আমাদের ইউজ করতে হবে। ইট হ্যাজ নো নোটিসেবল অর্ডার ইফ টাইটলি কভার্ড। যদি ভালো মতো আমাদের কভার্ড করা থাকে তাহলে এখান থেকে কিন্তু কোনো নোটিসেবল অর্ডার ডিসচার্জ হবে না। নো ফায়ার হ্যাজার্ড, এখানে কোনো ফায়ার হ্যাজার্ডের সুযোগ নাই, যেহেতু কোনো আগুনের বিষয় নাই, ইলেকট্রিসিটি নাই, ফায়ারের কোনো বিষয় নাই, তাহলে ফায়ার হ্যাজার্ড হওয়ারও সুযোগ নাই। পিট ক্যান বি ইউজড ইয়ার রাউন্ড, তুমি সারা বছর ব্যাপী এই পিটটা ইউজ করতে পারো। বার্ডস ডিকম্পোজেস ফেয়ারলি র্যাপিডলি উইদাউট দ্য ইউজ অফ কেমিক্যাল। এখানে দিয়ে আমরা কোনো কেমিক্যাল ছাড়াই বার্ড কিন্তু র্যাপিডলি ডিকম্পোজ হয়ে যায়। এখন দেখো একটা ডিসপোজাল পিটের মাপ বলা হচ্ছে, সাইজ বলা হচ্ছে, 8 ফিট 6 ফিট ইন ডায়ামিটার এন্ড 6 ফিট ইন ডিপ, অর্থাৎ 6 ফিট গভীর এবং 6 ফিট চওড়া, মানে কি তার ডায়া আর কি, গোল গোল পিট হলে ডায়ামিটার যদি 6 ফিট হয়, তো এই ধরনের একটা পিট যদি তোমার থাকে, দিস ইজ লার্জ এনাফ টু টেক কেয়ার অফ 10,000 ক্যাপাসিটি ব্রয়লার ইউনিট। অর্থাৎ তোমার যদি 10,000 ব্রয়লার একটা ফার্ম থাকে এবং তুমি সেখান থেকে যদি ধরে নাও যে আমার একটা মর্টালিটি হতে পারে 2 to 3% মনে করো সারা তোমার পুরা এই সময় জুড়ে, নর্মাল সময়ে, তাহলে তুমি এই ধরনের একটা যদি পিটও করে ফেলো, তাহলে সেটা দিয়ে হয়তো আজকে 2টা মরলো, কালকে 5টা মরলো, আর একদিন 7টা মরলো, আরেকদিন একটা মরলো, মানে এরকম ভাবে যখন মারা যাবে অল্প অল্প করে, তখন সেটা কিন্তু এই ধরনের পিট আমরা ইউজ করে সেটা এই ধরনের ইউনিটের জন্য আমরা ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? সামিট ইবনে কিবরিয়া 17 আইডি। আসসালামু আলাইকুম স্যার। ডিসপোজাল পিট দেখছো কখনো? স্যার ডিসপোজাল পিট কোথাও কোনো ফার্ম বা কোথাও? না স্যার, সেভাবে দেখিনি কখনো। ভেরি গুড। কেউ দেখছো? কেউ কেউ বলতে পারবে? স্যার ছবিতে দেখছি। সবই আমাদের ফার্মে ফার্মে গেছো তো মনে হয় যে একবার জীবনে, নাকি? জি স্যার। কয়বার গেছো? অনেকবারই স্যার। অনেকবারই গেছো। লেভেল 1 অনেক গেছো, 1 2 তে অনেক মনে হয় গেছো কিনা, কিন্তু 2 টু ওয়ানে 2 যাইনি। 1 এও হয়তো 2 একবার যাওয়া হয়েছে, 2 2 তে হ্যাচারির সময় তো যাওয়াই হয়েছে, তাই না? নাকি এবার যেতে পারো নাই? প্র্যাকটিক্যাল হয়নি বোধহয়, না? তোমাদের এটা 3-1 না হয়েছিল 3-2? স্যার। 3-2 তো। তাহলে তো 2 32। 2 তে অলরেডি 2 2 তে গিয়ে, অর্থাৎ ফার্মে কিন্তু মোটামুটি যাওয়া হয়েছে অনেকবারই, অনেকবারই, কিন্তু ফার্মে যে আমাদের ডিসপোজাল পিট আছে এটা তো আর কেউ জানি না, আমরা জানি। অর্থাৎ ফার্মে যাই, কোনো ক্রমে ঢুকি, ক্লাসের মধ্যে ঢুকি দেই, আবার এদিক দিয়ে একটু সামনে ওই যে ঢিলা ঢালা করি, মাঝে মাঝে যখন গ্যাপ থাকে, হ্যাঁ, সর্বোচ্চ পুকুরের পার পর্যন্ত একটু হাঁটাহাঁটি করে আশা করি আবার। আমাদের ফার্মেও যে একটা ডিসপোজাল পিট আছে, ডিসপোজাল এরিয়া আছে, এটা জানো? ডিসপোজাল এরিয়া আছে, এটা জানো? দেখছো কোন জায়গায় বলো তো? না স্যার। নাতাশা 159। জি স্যার। আমাদের ডিসপোজাল করে কোথায়, কোন দিকে বলো তো আমাদের ফার্মে? এই যে লিটার টিটার গুলো কোথায় নিয়ে ফেলে, ওয়াশ ডিসপোজালের এরিয়াটা? আর খেয়াল করিনি। পাঠাও না। ওই চাবি নিয়ে যাও। দাঁড়াও। খেয়াল করো না, তার মানে দেখো গেছো, ওকে ওই সামনে ওটুক দিয়ে ঘোরা দিয়ে আবার এসে পড়ছে, মানে এই ফার্মে যে ছোট একটা ফার্ম, কোন কোথায় কি আছে, কোন কর্নারে কি আছে, কোন চিপায় কি আছে, এটা তো সবই তোমার জানার কথা, উচিত উচিত না? কোনটা কয়টা শেড আছে, কোন শেড আছে কোথায়,
এত নিজেদের ফার্ম নিজেদের মতো করে এটাকে বলার পরে আমি একবার দেখতে গেলাম, বিষয় তো সেটা না, তাই না? আমাদের যে হাঁসের ঘরটা আছে না, পুকুর পাড়ে স্যার দেখছো তো? তাহলে হাঁসের ঘরের যে পিছনের অংশটা ওইটাই তো আমাদের ডিসপোজাল এরিয়া। এটা তো এমনি ওখানে দাঁড়াইলেও দেখা যায় যে ওখানে লিটার পিটার পড়ে আছে, ময়লা পড়ে আছে। আচ্ছা, ওই দিকটা উকি দেওয়ার চিন্তা মনে করছো, বা ময়লা এদিকে তাকাই, এদিক থেকে তাকানোটাই তো একটা কেমন ময়লা এরিয়া, ওই জায়গাটা তাকানোই যাবে না, তাই না? যাওয়া তো দূরের কথা। বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটিতে পড়ি, এখন এই ময়লা টয়লা এগুলোর মধ্যে যাব, এটা কি বলবে মানুষ? এটা মান সম্মানের বিষয় আছে, কিন্তু প্রেস্টিজের বিষয়, তাই না? তো ওখানে গেলে দেখতে হবে ওখানে আমাদের লিটার ডিসপোজও করা হয়, আবার ওর সাথে একটা কিন্তু আমাদের ডিসপোজাল পিটও আছে, হ্যাঁ, যে পিটটা এই ধরনের আমরা ডেড বার্ড ইউজ করি। তো নেক্সট টাইমে যখন ফার্মে যাবা আসবা, আসার পরে এটা অবশ্যই কিন্তু সবাই দেখে আসবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা একটু আর একটু বেশিক্ষণ নাই আমাদের। কম্পোস্টিং আমাদের আরেকটা বই, আমরা বলছিলাম কম্পোস্টিং নিয়ে আমাদের বিশেষ করে মনে হয় এনিম্যাল সায়েন্সে অনেক এই যে ওয়াজ ডিসপোজাল নিয়ে কিন্তু পড়িয়েছে, তাই না? কম্পোস্টিং নিয়ে স্পেশালি। সেই জন্য জি আমরা স্যার। বেশি কম্পোস্টিং এর গুরুত্ব মানে মানে ডিটেলস মেথড টেথড আর যাচ্ছি না, খালি নামটাই আমরা জানলাম। এর বলছে দেখ, মাস রিসার্চ হ্যাভ বিন ডান রিসেন্টলি এট ইউনিভার্সিটি শোয়িং দ্য মেরিট অফ কম্পোস্টিং। দ্য কম্পোস্টিং প্রসেস ইজ ওয়ান দ্যাট মাস্ট বি মনিটরিং এন্ড ম্যানেজড ওয়েল। কম্পোস্টিং এর মেন কথা হচ্ছে, কম্পোস্ট যখন করবো তোমাকে তোমার যে টেকনিকটা তুমি ফলো করতে চাও বা কম্পোস্টিং এর যে মেথড গুলো আছে সেটা তোমাকে ভালো মতো কিন্তু প্র্যাকটিস করতে হবে, ম্যানেজ করতে হবে, না হলে কিন্তু এটাও ওই যে আগে যেমন বলছিলাম যে তোমাকে যদি হিপ করে রাখো, পাইল করে রাখো, মানে স্তূপ করে রাখি আমরা, এনে মনে করি যে এখানে রেখে দিলাম, এটা আস্তে আস্তে কম্পোস্ট হোক। নর্মালি কম্পোস্ট হতে যত সময় লাগবে এবং সেখান থেকে যত ধরনের ব্যাড অর্ডার থেকে শুরু করে ইনসেক্ট মানে এনভায়রনমেন্টাল পলিউশনের অনেক সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। বাট if we use the proper technique for composting, we can mitigate this type of problem. আচ্ছা, পরে একটা একটা স্লাইড আছে, দিয়ে তো আমরা শেষ করে দিব। দেখো, এখন তোমাকে, তুমি মনে করো একটা ফার্ম ম্যানেজার, তোমাকে কি করবা? তুমি তোমার তোমার ফার্মে যদি বার্ড মারা যায় কোনো কারণে, একটা হোক, দুইটা হোক, 10টা হোক, যেটাই হোক না কেন, বা তোমার লেবাররা কি করবে সেটা তোমাকে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিতে হবে, যে যখন তোমার বার্ড মারা যাবে যে তোমাকে কোন ওয়েতে তাকে ডিসপোজ করতে হবে, বা ডিসপোজ করার আগের যে প্রিপারেশনটা সেটা আমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে, কুইক ভিজুয়াল ইন্সপেকশন ক্যান বি মেড, বাট আদারওয়াইজ দ্য বার্ড শুড বি কেয়ারফুলি ডিসপোজ অফ। তোমাকে আগে ভালো করে ভিজুয়ালি ইন্সপেকশন করতে হবে, দেখে নিতে হবে বার্ডটা কিভাবে মারা গেল, কেন মারা গেল, মানে এটা চোখের দেখায় বা ইনস্ট্যান্ট দেখে তোমাকে আগে বুঝতে হবে, এবং তারপরে যত দ্রুত সম্ভব তোমাকে এটা ডিসপোজ অফ করতে হবে। ইন দ্যাট কেস, you must wear gloves at all times when handling dead birds. Disposable gloves are best, and do not wear the same gloves you use when handling seed or cleaning feeder. অর্থাৎ ফার্মে তো আমরা ডিসপোজেবল গ্লাভস ইউজ করা উচিত, অনেক সময় আমরা এগুলো করি না, একটাই থাকলে ওইটা দিয়েই সব কাজ করতে থাকি। তো সেটাই বলছে, যেখানে আমরা খাবার হ্যান্ডলিং করব বা ফিডার টিডার ধোয়া পরিষ্কার, মানে এই ধরনের হ্যান্ডলিং যে গ্লাভস গুলো দিয়ে করব, সেটা দিয়েই কিন্তু আবার সেই ডেড বার্ডসটাকে কিন্তু ধরা যাবে না। Use a small shovel, rake or other tools to move the bird if possible when wearing gloves. তুমি গ্লোভস পরে থাকলেও সেটা ডাইরেক্টলি হাত দিয়ে হ্যান্ডলিং না করে তোমাকে ছোট্ট শাবল, র‍্যাক আর আদার টুল বা লাঠি এরকম কিছু দিয়ে বারটাকে সরাতে হবে, একটু সরিয়ে দেখতে হবে, মানে আগে পিছে সরানো বা কাছে আনা, হ্যাঁ, অথবা সেটাকে ধরে আহ, আহ, আমাদের ব্যাগের মধ্যে ঢুকানো, এইসব কাজে তোমার ইউ ক্যান ইউজ সাম টুলস। Put the bird in a plastic bag that can be twisted shut and or sealed. অর্থাৎ এরপরে বারটাকে তোমাকে ধরে হয়তো পা ধরলা, আস্তে করে দুই আঙুল দিয়ে পা ধরে একটা প্লাস্টিক ব্যাগে ঢুকাতে হবে এবং তার মুখটাকে টুইস্টেড করে বা পেঁচিয়ে রাখতে হবে, অথবা সিল করে দিতে হবে, বা মানে আটকায় দড়ি দিয়ে হোক বা গিট দিয়ে হোক আটকায় ফেলতে হবে।
ইফ এ ব্যাগ ইজ নট অ্যাভেলেবল র্যাপ দ্য বার্ড ইন সেভার লেয়ার অফ নিউজ পেপার। যদি মনে করো যে এই মুহূর্তে তোমার কোনো ব্যাগ নাই, পলিথিন নাই, তাহলে এটাকে কয়েকটা নিউজ পেপার দিয়ে, কয়েকটা লেয়ার নিউজ পেপার দিয়ে তোমাকে এটা পেঁচিয়ে রাখতে হবে। এরপর বলছে ধরো তুমি ব্যাগে ভরলা, প্লেস দ্য ব্যাগ কেয়ারফুলি ইন এ কভার্ড ট্রাশ কন্টেইনার ওয়্যার ইট উইল বি আউট অফ রিচ অর পেটস অর স্ক্যাভেঞ্জার। এরপরে সেই বারটাকে তোমাকে একটা কন্টেইনার বা একটা তোমাকে ঝুড়ি হতে পারে বা মুখ, ট্রাশ কন্টেইনার যেটা আমরা বলি, দেখবা যে ময়লার ঝুড়ি আছে যেগুলো মুখ মুখ লাগানো থাকে, এই ধরনের ট্রাশ কন্টেইনারে ভিতরে সেটা আটকে মানে রাখতে হবে, যেন এটা আবার কোনো বিড়াল, কুকুর বা অন্য কোনো স্ক্যাভেঞ্জার, অন্য কারোর কেউ যেন না দেখে বা কারোর সংস্পর্শে না আসে। ইফ মুভিং দ্য বার্ড, কি হলো? If moving the bird required contact with bodily fluid or open injuries, clean and sterilize any tools or gloves used in a solution 1 part of bleaching to 9 part of water. তোমাকে যদি এরপরে বারটা যখন মুভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার থেকে কিন্তু অনেক ধরনের ডিসচার্জ হতে পারে, তার মুখ থেকে লালা পড়তে পারে বা তার কোনো ইনজুরি থাকলে সেখান থেকে কিন্তু অনেক ধরনের ডিসচার্জ হতে পারে, ঠিক আছে? সেইগুলোর ক্ষেত্রে আমরা যে টুল ইউজ করবো বা গ্লোভসটাও যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের একটু ডিসইনফেক্টেন্ট ইউজ করা উচিত। এখানে একটা ইনফেক্টেন্টের কথা বলা হচ্ছে, যদি আমরা ব্লিচিং পাউডার ইউজ করি সেখানে 1 part ব্লিচিং টু 9 part ওয়াটার, অর্থাৎ ধরো 100 গ্রাম ব্লিচিং হলে 100 ml আমরা ওয়াটার দিয়ে বা আমরা সেখানে একটা সলিউশন তৈরি করতে পারি এবং সেই সলিউশনটা দিয়ে আমরা ইনজুড ক্লিনিং থেকে শুরু করে তোমার টুলস আর গ্লোভস গুলো আমরা কিন্তু স্যানিটাইজ করতে পারি বা ডিসইনফেক্টেন্ট করে নিতে পারি। স্যার স্ক্রিন শেয়ারে একটু প্রবলেম হচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? না স্যার, স্যার যদি আবার একটু মানে অন করতেন। স্যার স্ক্রিন শেয়ার সবুজ হয়ে গেছে। এবার আসছে? জি স্যার। জি স্যার। ওকে, লাস্টলি দেখো যেটা বলছে, ওয়াশ ইউর হ্যান্ডস থরলি আফটার হ্যান্ডলিং ডেড বার্ডস ইভেন ইফ গ্লোভস আর ওর্ন আর and there was no direct contact with the birds. অর্থাৎ আমাদের এই টোটাল যে সেফটি মেজারটার কথা বলা হচ্ছে, এটা কারণ কি যে হতে পারে এটা বার্ডটা এমন কোনো ডিজিজ থাকতে পারে, ডিজিজে মারা যেতে পারে, যেটা হয়তো ট্রান্সমিবল আর জুনোটিক ডিজিজ হতে পারে, বা এমন কোনো রোগ জীবাণু তার থাকতে পারে যেটা ওই বার্ড থেকে অন্য বার্ডে ছড়াতে পারে, তোমার কাছেও ছড়াতে পারে, বা তোমার থেকে আবার অন্য বার্ডে ছড়াতে পারে। অর্থাৎ এই ধরনের, কারণ যেহেতু আমরা জানি না কোন ইনস্ট্যান্টলি বলতে পারছো না যে তুমি কোন কারণে মারা গেল, এটাকে কিন্তু তোমার পাঠাতে হবে কোথায়, যদি আমার হয়তো ডায়াগনস্টিক সেন্টারে পাঠাইতে হবে বা যেখানে পোস্টমর্টেম হয় সেখানে আমাদের কিন্তু তখন পাঠাতে হবে এই বার্ডগুলোকে। তো বিফোর সেন্ডিং দ্য স্যাম্পল টু দ্য পোস্টমর্টেম ল্যাব, স্যাম্পল প্রিপারেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো স্যাম্পল তুমি যখন একটা ডায়াগনস্টিক ল্যাবে করবা, ধর ব্লাড স্যাম্পলই দিবা বা অন্য কোনো ফিসিস স্যাম্পল, ইউরিন স্যাম্পল, তখন কিন্তু একটা প্রিপারেশনের, স্যাম্পলটা প্রসেস করা, স্যাম্পলটা প্রপারলি দেওয়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম ফর অ্যাচিভিং গুড রেজাল্ট আর পারফেক্ট রেজাল্ট। স্যাম্পল কালেকশন, প্রিজার্ভেশন, এগুলো যদি তুমি ঠিক মতো না করা যায়, তাহলে কিন্তু তোমার রেজাল্টও কিন্তু ভালো নাও আসতে পারে, ঠিক আছে? সাপোজ আমাদের যে ইউরিনের স্যাম্পল আমরা অনেক সময় দেই, অনেক সময় বলে কিন্তু যে সকালের ইউরিন স্যাম্পলটা দিবেন, যেটা ঘুম থেকে উঠে প্রথম ইউরিন স্যাম্পলটা। তো মনে করো তুমি মনেই না, তুমি দুপুর 12টার সময় দিলে গেলা, তখন স্যাম্পল নিয়ে গেলা, কিন্তু সেটা থেকে যে রেজাল্টটা তুমি পাবা যে সেটার এবং সেই ভোরের বা প্রথম স্যাম্পল থেকে এই স্যাম্পলের কিন্তু বেশ ডিফারেন্স হয়ে যেতে পারে, বুঝতে পারছো? তারপরে যেভাবে তাকে প্রপারলি আটকে নিতে হবে বা দিতে হবে এই কাজগুলো, অর্থাৎ স্যাম্পল প্রিপারেশন এবং
স্যাম্পল প্রসেসিংটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমাদের এখানেও কিন্তু ডেড বার্ডস, এটাও কিন্তু একটা স্যাম্পল। তো স্যাম্পলটাকে আমরা যদি প্রপারলি আমরা হ্যান্ডেল করে প্রপারলি প্রসেস করে পাঠাই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে যেমন ডিজিজ ছড়ানোটাও আমরা রোধ করতে পারবো, তেমনি কি হয়েছে তার কি কারণে মারা গেল সেটাও কিন্তু এক্স্যাক্টলি আমরা আমরা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে। লাস্টে কি বলছে যে যদি ইভেন তো তুমি গ্লোভস পরেছিলা, গ্লোভস পরে হ্যান্ডেল করছো, তারপরেও কিন্তু বলছে যে ওয়াশ ইউর হ্যান্ড থরলি আফটার হ্যান্ডলিং ডেড বার্ডস। যেটা আমরা যে করোনার সময় আমরা বলি যে হাত ধো ভালো করে, হাত ধো, তুমি যতই বাইরে থেকে আসলা এসে হাত ধুইলা, আবার ঘরে ই করলা, মনে করো বিভিন্ন কারণে যে বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে, যে হয়তো তুমি বলবা বাসায় তো আছি, তারপরে তো হাত ধোয়ার দরকার কি আমার। কিন্তু তুমি জানো না যে বাসা থাকলেও কোনোভাবে এটা ঢুকতে পারে, ধুলাবালি হতে পারে, জানলা খোলা হতে পারে, বাতাস হতে পারে, বাইরে থেকে অনেক অন্য একজন আসলো তার মাধ্যমে আসতে পারে না। যেহেতু এটা দৃশ্যমান না, দেখা যায় না, সেহেতু অদৃশ্য শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু বলছে যে বারবার হাত ধোয়ার বিষয়টা আসতেছে। এবং এখানেও একই কথা, দেখো যে গ্লোভস পরে থাকলেও বলছে যে ভালো করে হাতটা ধুয়ে ফেলা সবচেয়ে বেটার। ঠিক আছে। তাহলে এগুলো এইটাই আমাদের শেষ এই সেকশনের স্লাইড, শেষ স্লাইড, যে আমরা এখানে পোল্ট্রি ওয়াশ ডিসপোজাল এবং মেথড গুলো জানলাম, এবং পোল্ট্রি কি ধরনের ওয়াস্ট হয় সেটাও জানলাম, এবং সেটার কম্পারিজন শিখলাম। তারপর এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে এখান থেকে, সেখান থেকে কিভাবে মিটিগেশন করা যায় সেই টেবিলটা আমরা দেখলাম, আর মেথড গুলো সম্পর্কে জানলাম। মেথড গুলো কিন্তু একটু ডিটেলস পড়তে হবে, আমি শীটটা দিয়ে দিব, শীট দিয়ে দিলে ওইটাতে ডিটেলস পাবা। ডিসপোজাল মেথড গুলো সেখানে আর একটু বর্ণনা করা আছে আর কি। হ্যাঁ, আর লাস্টলি দেখো আমরা যে মেথড গুলো ডেড বার্ড এর, বিশেষ করে ইনসিনারেটর, ডিসপোজাল পিট, কি কি মেথডে করা যায় এবং সেগুলো সম্পর্কে একটু জানলাম। এবং লাস্টলি যে হাউ ক্যান উই হ্যান্ডেল ডেড বার্ডস বিফোর সেন্ডিং ইন ল্যাবরেটরি অর dispose it. So any question in this slides? কোশ্চেন আছে এই আমাদের এই টপিকসটা নিয়ে? যদি না থাকে শাওন, তো অ্যাটেন্ডেন্স দেওয়া হলো না তো। জি স্যার, দিয়ে দিচ্ছি স্যার। ক্লাস টেস্ট এগুলো বিষয়ে কোনো আলোচনা আছে নাকি, কিভাবে স্যার হবে? এখনো তো কিছু বলে নাই স্যার, আগেরটাই তো হলো না স্যার। একবার অনলাইনে নেওয়ার চিন্তা করা হচ্ছিল, কিন্তু কেউ কি নিছে?